হ্যাঁ ওকে 6 মিনিট চুপ। আচ্ছা এটা একটা প্রাণী কোষ আর এটা একটা উদ্ভিদ কোষ, কেমনে বুঝছো? কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য, কিন্তু কোষ ঝিল্লিটা, হ্যাঁ প্রাণী কোষে কোষ ঝিল্লি আছে কিনা নাই? আছে। আবার উদ্ভিদ কোষেও কোষ ঝিল্লি আছে। তাহলে এটা কি উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য না দোনো জায়গায় কমন? তাহলে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে কমন জিনিসটা হচ্ছে কোষ ঝিল্লি। হ্যাঁ বড় দেখো তো, কোষ ঝিল্লির অপর নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন, প্লাজমা লেমা, বায়োমেমব্রেন, অনেকগুলো নাম আছে। সাইটোমেমব্রেনও আছে। এই সাইটোপ্লাজমকে ঘিরে থাকে বিধায় এটার নাম সাইটোমেমব্রেন। আর এটার অপর নাম কি বলছি? বায়োমেমব্রেন। তারপরে কি বলছি? প্লাজমা লেমা, প্লাজমা মেমব্রেন, অনেকগুলো নাম আছে। এই তো এখন এই কোষ ঝিল্লিটা কেমন, এটা নিয়ে 3টা মডেল আছে। তোমরা যেরকম রাদারফোর্ড বোর মডেল পড়ছিলা, এরকম 3টা মডেল আছে। আমরা 3টা মডেলে দেখা দিব। 3টা মডেল তুমি পারবা যদি তুমি ফ্লুইড মোজাইক মডেল পারো। তাহলে আমরা প্রথমে কোন মডেল পড়বো? ফ্লুইড মোজাইক মডেল। কোন বিজ্ঞানী এটা দিছে? সিঙ্গার ও নিকালসন। কোষ ঝিল্লির কোষ ঝিল্লির সার্বজনীন গ্রহীত মতবাদটা হচ্ছে কি? ফ্লুইড মোজাইক মডেল। সবাই একটু পড়ে দেখো, মন দিয়ে বুঝো, ফ্লুইড মোজাইক মডেলটা বুঝো। এটা বুঝার জিনিস, খেয়াল করো, কথা বলবো না কেউ। তো ফ্লুইড মোজাইক মডেল অনুসারে উনি বলছে কোষ ঝিল্লি তৈরি হইতে হয় 2টা জিনিস দিয়ে, ফসফোলিপিড বাইলেয়ার আর কি থাকবে? প্রোটিন। আরও আনুষঙ্গিক অংশ আছে, কিন্তু মেন উপাদান কয়টা? 2টা। আচ্ছা এটা একটা কোষ আঁকলাম, এই কোষের এটা কোষ ঝিল্লি না? এই কোষ ঝিল্লিটাকে একটু বড় করি অনুবীক্ষণ যন্ত্রে, আমরা দেখলাম, জুম করে দেখলাম, আমরা দেখলাম যে এটা দেখতে কেমন, এটা দেখতে কেমন সেই জিনিসটা আমি দেখাচ্ছি। দেখো হ্যাঁ বড় দেখো, কোষ ঝিল্লিটা দেখতে এরকম, দেখো চিত্রটা কেমন আঁকতেছি দেখো। এগুলোর নাম ফসফোলিপিড। কি নাম বলো তো? কোষ ঝিল্লির মধ্যে এগুলোর নাম কি আঁকছি আমি? ফসফোলিপিড। ফসফোলিপিডের কয়টা লেয়ার? 3টা। কোথায় লেয়ার দেখতেছো? কে কার চোখে সমস্যা? ফসফোলিপিডের কয়টা লেয়ার দেখতেছো তুমি এখানে? 2টা লেয়ার। একটু খেয়াল করো, ফসফোলিপিডটা একটু দেখো তো। এই জিনিসটার নাম হচ্ছে গ্লিসারল। কি নাম? আর এই দুটো হচ্ছে কি? ফ্যাটি অ্যাসিড। আর মাথায় কি? ফসফেট। তাহলে দেখো তো, এই খেয়াল করো, এই পয়েন্টটা বুঝলে পড়া অর্ধেক শেষ। গ্লিসারল আর এটা হচ্ছে কি? ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলকে আমরা এক কথায় লিপিড বলি। লিপিড মানে কি? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, এই দুটোটা মিলেই তো লিপিড তৈরি হয়, তাই না? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল মিলে কি হয়? তো এখানে গ্লিসারল আর এখানে ফ্যাটি অ্যাসিড, তাহলে দুটোটা মিলে কি? লিপিড। আর সাথে কি থাকতেছে বলো তো? ফসফেট। সাথে হচ্ছে ফসফেট। তাহলে পুরো জিনিসটার নাম কি? ফসফোলিপিড। আচ্ছা এই 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 চিত্রটা শুধু একটু বুঝো। এটা হচ্ছে একটা ফসফোলিপিড। এই ফসফোলিপিডের মাথাটা কি দিয়ে তৈরি? মস্তকটা কি দিয়ে তৈরি? ফসফেট। মস্তকটা ফসফেট দিয়ে তৈরি, এবং এটা পানিতে দ্রবণীয়, হাইড্রোফিলিক। পানির প্রতি ফিল আছে, দ্রবণীয়, হাইড্রোফিলিক। আর ল্যাসটা দেখো তো, শুধু ল্যাসটা কি দিয়ে তৈরি? শুধু ল্যাসটা কি লিপিড দিয়ে তৈরি নাকি ফ্যাটি অ্যাসিড? এই যে ল্যাসটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। এটা পানিতে অদ্রবণীয়, পানির প্রতি ভয়, হাইড্রোফোবিক। মাথা ও লেজের সংযোগস্থল এটা কি? গ্লিসারল। ফসফোলিপিড থেকে 3টা কথা গনা গনা। ফ্লুইড মোজাইক মডেলে 4টা পয়েন্ট আছে। 4টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে কি? ফসফোলিপিড। বলবা যে ফসফোলিপিড 3টা পয়েন্ট। ফসফোলিপিডগুলো কয় স্তরে থাকে? 2 স্তরে। ফসফোলিপিডগুলো 2 স্তরে থাকে। ওদের একটা, তাহলে 1 নম্বর কথা, এগুলো 2 স্তরে থাকে। ফসফোলিপিড থেকে আমি কয়টা, এই ফসফোলিপিড পয়েন্টে 1 নম্বর পয়েন্ট, কয়টা কথা বলছি আমি? কয়টা কথা লিখবা পরীক্ষার হলে? 3টা। বলবা যে ফসফোলিপিডগুলো কয় স্তরে থাকে? 2 স্তরে। ওদের একটা মাথা আছে কিনা নাই? আছে। মাথাটা কি দিয়ে তৈরি? ওদের মাথাটা কি দিয়ে তৈরি? মস্তক। মস্তকটা ফসফেট দিয়ে তৈরি, এবং সেটা পানিতে দ্রবণীয়, তার মানে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক। ওকে, এরপর আসো, ল্যাসটা কি দিয়ে তৈরি? ল্যাসটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, এবং এই ল্যাসটা হচ্ছে পানিতে অদ্রবণীয়, হাইড্রোফোবিক। কয়টা কথা বলছি? 3টা কথা বলছি। ফসফোলিপিড
কোষ ঝিল্লির মধ্যে ফসফোলিপিডগুলো কয় স্তরে থাকে? 2 স্তরে। মাথাটা ফসফেট দিয়ে তৈরি আর লেজটা ফ্যাটি অ্যাসিড। আর মাথা ও লেজের সংযোগস্থলে এটা কি? গ্লিসারল। এই যে এগুলো হচ্ছে গ্লিসারল, মাথা ও লেজের সংযোগস্থল। তোমরা কি এই পয়েন্টটা পারবা সবাই? বুঝছো? যারা নতুন আসছো তোমরা বুঝছো, আগে তো যারা আগে ক্লাস করছো 2-3 বার ওরা তো পারবা, বাকিরা যারা নতুন আসছো তারা বুঝছো কিনা বলো? না বুঝলে ভিডিও দেখবা, আজকে ভিডিও দিব। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রোটিন। কি? প্রোটিন। অবস্থান অনুসারে প্রোটিন 3 প্রকার। অবস্থান অনুসারে প্রোটিন কয় প্রকার? কিছু প্রোটিন থাকে ফসফোলিপিড স্তরের বাইরে, ফসফোলিপিড স্তরের বাইরে, আর কিছু প্রোটিন থাকবে ফসফোলিপিডের একটা স্তর জুড়ে, এক স্তর জুড়ে, আর কিছু প্রোটিন থাকবে ফসফোলিপিডের উভয় স্তর জুড়ে। চিত্রটা পারলেই তো পড়া শেষ হয়ে যাচ্ছে। তাহলে বলো তো, ফসফোলিপিড বাই লেয়ার, বাই মানে 2টা লেয়ার থাকে, কোষ ঝিল্লির মধ্যে ফসফোলিপিডের বাই লেয়ার থাকে। আর ফসফোলিপিড বাই লেয়ারে মাথাটা ফসফেট দিয়ে তৈরি, লেজটা ফ্যাটি অ্যাসিড, মাথা ও লেজের সংযোগস্থলে গ্লিসারল। শেষ। এরপর আসো, ফসফোলিপিডের মধ্যে কে অবস্থান করে? প্রোটিন। অবস্থান অনুসারে যদি বাইরে থাকে, যে প্রোটিনটা বাইরে থাকবে পেরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন, মানে বাইরে যে প্রোটিনটা এক স্তর জুড়ে আছে, একটা স্তর জুড়ে, তাহলে লিপিডের সাথে সম্পৃক্তই আছে। লিপিড সম্পৃক্ত, লিপিড সম্পৃক্ত প্রোটিন, এটা লিপিড সম্পৃক্ত প্রোটিন। আর যেটা উভয় স্তর জুড়ে আছে ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে বলো তো প্রোটিন কত প্রকার? যে কোনো একটা ফসফোলিপিড স্তরের বাইরে থাকলে পেরিফেরাল, একটা স্তর জুড়ে থাকলে লিপিড সম্পৃক্ত, উভয় স্তর জুড়ে থাকলে ইন্টিগ্রাল। বলো লিপিড কত প্রকার? 3 প্রকার। বাইরে থাকলে পেরিফেরাল, এক স্তর জুড়ে থাকলে সরি প্রোটিন। তোবা। আচ্ছা, ফসফোলিপিডের মধ্যে কে অবস্থান করে? প্রোটিন। প্রোটিন অবস্থান অনুসারে কয় প্রকার? বাইরে থাকলে এক স্তর, লিপিড সম্পৃক্ত, উভয় স্তর, ইন্টিগ্রাল। কিছু প্রোটিন আংশিক হাইড্রোফিলিক, যেমন পেরিফেরালটা আংশিক হাইড্রোফিলিক মানে পানিতে দ্রবণীয়। কিছু প্রোটিন আংশিক হাইড্রোফিলিক, কিছু প্রোটিন আংশিক হাইড্রোফোবিক। তাহলে প্রোটিন থেকে 2টা কথা, প্রকারভেদ, আর কোনটা ফিলিক আর কোনটা ফোবিক। তুমি বলবা যে কিছু প্রোটিন আংশিক হাইড্রোফিলিক আর কিছু প্রোটিন আংশিক হাইড্রোফোবিক। আর অবস্থান অনুসারে প্রোটিন কত প্রকার? প্রোটিন কোথায় থাকে? ফসফোলিপিড বাই লেয়ারের মধ্যে, ফসফোলিপিড বাই লেয়ারের মধ্যে। কারো কোনো সমস্যা আছে? মেইন 2টা পয়েন্ট গেছে কার, আর ছোটো 2টা পয়েন্ট আছে। বড় দেখো, প্রোটিনের পয়েন্ট আর ফসফোলিপিডের পয়েন্টটা বুঝছো তো? ফসফোলিপিড কেন? এতটুকুই তো লিপিড। এই যে দেখো, এটা হচ্ছে গ্লিসারল আর এটা ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মিলে এটা তো লিপিড, আর লিপিডের সাথে মাথা আছে, একটা ফসফেট দিয়ে তৈরি মাথা, এই জন্য এটার নাম কি? ফসফোলিপিড। তাহলে মাথাটা কি দিয়ে তৈরি? ফসফেট। আর লেজটা শুধু ফ্যাটি অ্যাসিড, লিপিডের ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। লেজটা হাইড্রোফোবিক আর মাথাটা হাইড্রোফিলিক। কারো কোনো কনফিউশন আছে? আর 2টা পয়েন্ট, ছোট 2টা পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টটা একটু দেখো, 4 নাম্বার পয়েন্টটা এক লাইনের পয়েন্ট। প্রোটিনের সাথে কিছু শর্করা যুক্ত থাকে। বলো কি বলছি? প্রোটিনের সাথে কিছু কি যুক্ত থাকে বলো তো? প্রোটিনের সাথে কিছু কি যুক্ত থাকে? শর্করা। মন দিয়ে শুনো, প্রোটিনের সাথে কিছু শর্করা যুক্ত থাকে। দেখো, প্রোটিনের সাথে কিছু কি? শর্করা। পড়ে দেখো, প্রোটিনের সাথে কিছু শর্করা যুক্ত আছে। তো শর্করা মানে গ্লাইকো। বলো তো শর্করা মানে কি? এইগুলো হচ্ছে শর্করা মানে গ্লাইকো, প্রোটিনের সাথে যুক্ত আছে, এই জন্য গ্লাইকো প্রোটিন। বলো শর্করাকে বায়োলজির ভাষায় কি বলে? গ্লাইকো। প্রোটিনের সাথে যুক্ত আছে। আবার এই ফসফোলিপিড বা লিপিডের সাথে, এই পুরোটা নাম ফসফোলিপিড না? ফসফোলিপিড ওয়ান কাইন্ড অফ লিপিড। ওই লিপিডের সাথে কিছু শর্করা যুক্ত আছে, লিপিডের সাথে শর্করা যুক্ত আছে, লিপিডের সাথে শর্করা যুক্ত আছে। তাহলে কি নাম? লিপিডের সাথে যুক্ত থাকলে শর্করা মানে কি? গ্লাইকো। লিপিডের সাথে আছে গ্লাইকোলিপিড। শর্করা মানে কি? গ্লাইকো। প্রোটিনের সাথে আছে, না বুঝতেছ তো? গ্লাইকো প্রোটিন, শর্করা মানে গ্লাইকো, প্রোটিনের সাথে আছে গ্লাইকো প্রোটিন। শর্করা মানে গ্লাইকো, এই ফসফোলিপিডের সাথে আছে, তাহলে গ্লাইকো লিপিড। এই গ্লাইকো প্রোটিন আর গ্লাইকোলিপিডকে একসাথে গ্লাইকো ক্যালিক্স। গ্লাইকো কি বলে? তাহলে 4 নাম্বার পয়েন্ট কি? গ্লাইকো ক্যালিক্স। 3 নাম্বার পয়েন্ট, সরি 3 নাম্বার পয়েন্ট কি? গ্লাইকো ক্যালিক্স। 3 নাম্বার পয়েন্ট কি বলছি আমি? গ্লাইকো মানে কি? শর্করা। তাহলে গ্লাইকো ক্যালিক্স কাকে বলে? গ্লাইকোলিপিড আর গ্লাইকো প্রোটিনকে। শর্করা যদি প্রোটিনের সাথে থাকে গ্লাইকো প্রোটিন, শর্করা যদি প্রোটিনের সাথে থাকে গ্লাইকো প্রোটিন, আর শর্করা যদি ফসফোলিপিডের সাথে থাকে বা লিপিডের সাথে থাকে তাহলে গ্লাইকোলিপিড। আর এই গ্লাইকোলিপিড আর গ্লাইকো প্রোটিনকে একসাথে গ্লাইকো কি বলে? ক্যালিক্স। লাস্ট পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট। এই শোনো, কোষ ঝিল্লি শেষ করে ফেলছি আমরা।
শেষ পয়েন্ট দেখো, কোষ ঝিল্লির ফাঁকে ফাঁকে কোলেস্টেরল আছে। এই যে এগুলো কোলেস্টেরল, কি আছে? ফসফোলিপিড। কোষ ঝিল্লির মধ্যে ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে কোলেস্টেরল থাকে। প্রাণী কোষের কোষ ঝিল্লিতে কোলেস্টেরল বেশি থাকে উদ্ভিদের তুলনায়। বলো তো কোলেস্টেরল কোথায় বেশি থাকে? প্রাণী কোষে। আর কোলেস্টেরলের যে প্রান্তে ওয়েস্টমূলক আছে ওইটা হাইড্রোফিলিক, যে প্রান্তে ওয়েস্টমূলক আছে সেটা হাইড্রো, আর যে প্রান্তে ওয়েস্টমূলক নাই হাইড্রোফোবিক। কয়টা পয়েন্ট বলছি? প্রথম পয়েন্ট কি? ফসফোলিপিড। কয় স্তরে থাকে? 2 স্তরে থাকে। মাথাটা কি দিয়ে তৈরি? ফসফেট। লেজটা ফ্যাটি অ্যাসিড। মাথাটা হাইড্রোফিলিক, লেজটা হাইড্রোফোবিক। মাথা হলে যে সংযোগস্থলে শেষ। ফসফোলিপিডের মধ্যে কে থাকে? প্রোটিন। অবস্থান অনুসারে প্রোটিন, যে প্রোটিন বাইরে থাকবে, যে প্রোটিন এক স্তর, লিপিড সম্পৃক্ত লিপিড, আর যে প্রোটিন উভয় স্তর ইন্ট্রিকাল। লিপিড এবং প্রোটিন ওই দুটো পয়েন্টের ওই দুটোটার সাথে শর্করা যুক্ত আছে। শর্করা মানে গ্লাইকো। তো যদি প্রোটিনের সাথে যুক্ত থাকে, লিপিডের সাথে একসাথে গ্লাইকো প্রোটিন আর গ্লাইকোলিপিডকে একসাথে গ্লাইকো ক্যালিক্স। ওকে, ফসফোলিপিডে ফাঁকে ফাঁকে কোলেস্টেরলের যে প্রান্তে ওয়েচ আছে, যে প্রান্তে ওয়েচ নাই, তাহলে বলো তো হাইড্রোফিলিক আর ফোবিক নিয়ে 4টা পয়েন্টে 3টা পয়েন্টে আছে। প্রথম পয়েন্টটা ফসফোলিপিড, সেখানে হাইড্রোফিলিক হাইড্রোফোবিক আছে কিনা নাই? এটা হাইড্রোফিলিক আর এটা হাইড্রোফোবিক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোটিন। কিছু প্রোটিন আংশিক হাইড্রোফিলিক আর কিছু প্রোটিন আংশিক গ্লাইকোক্যালিক্সে নাই, কিন্তু কোলেস্টেরলে আছে। কোলেস্টেরলে কোলবাসের যে প্রান্তে ওয়েচ আছে সেটা হাইড্রো। আচ্ছা, এইটাকে ফ্লুইড মোজাইক মডেল কেন বলে? এই জায়গাটা একটু বুঝো। ফসফোলিপিডগুলো বলো তো, এখানে যে ফসফোলিপিডগুলো তোমরা দেখতেছো, এই ফসফোলিপিডগুলো কি স্থির নাকি কম্পমান? আচ্ছা, এই 4টা জিনিসকে একসাথে ফসফোলিপিডগুলোতে 4টা ঘটনা ঘটে। ফসফোলিপিডে ফসফোলিপিডগুলো অলওয়েজ কি? কম্পমান। বলো, ফসফোলিপিড অলওয়েজ কি? কম্পমান। এগুলো কম্পমান। 4টা কথা লিখতে হবে, 4টা কথা বোর্ডে দেখো। ফসফোলিপিড অলওয়েজ কম্পমান। রেকর্ড হচ্ছে, দেখো তো। এ তো শেষ, আর 2 মিনিট। ফসফোলিপিড অলওয়েজ কম্পমান। একই স্তরের মধ্যে, এই স্তরটার মধ্যে ওর কাছে চলে আসবে, ওর কাছে স্থান বিনিময় করে। বলো তো কি বিনিময় করে? তাহলে স্থান বিনিময় করে, কম্পমান স্থান বিনিময় করে। 3 পাশে ব্যাপ্ত হয়, মানে দৌড়ায় একটু এইদিকে চলে আসে, লাফ দিয়ে আবার চলে যায়, পাশে চলে আসে, মানে পাশে কি হয়? পাশে ব্যাপ্ত হয়। পাশে কি হয়? ঘুরে, বিভিন্ন দিকে ঘুরে, বিভিন্ন অক্ষ বরাবর ঘুরে, বিভিন্ন অক্ষ বরাবর কি ঘুরে। এ বলো তো এগুলো কি? কম্পমান, স্থান পরিবর্তন করে, ঘুরে, পাশে ব্যাপ্ত হয়। এই 4টা জিনিসকে একসাথে বলা হয়, এই ফসফোলিপিডের এই 4টা মুভমেন্টকে একসাথে বলা হয় এক কথায় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টের কারণে ফসফোলিপিডগুলোকে দেখতে কিসের মতো দেখায়? ফসফোলিপিডগুলোকে এই মুভমেন্টগুলোর কারণে নড়াচড়া করে, জায়গা অদল বদল করে, বিধায় এগুলোকে ফ্লুইডের মতো দেখায়, তরলের মতো দেখায়, ফ্লুইডের মতো। আর উপর থেকে দেখলে, পৃষ্ঠতল থেকে দেখলে প্রোটিনগুলোকে মোজাইকের মতো দেখায়। প্রোটিনগুলোকে উপর থেকে দেখলে কিসের মতো? এই জন্য এটার নাম কি? ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলটা দেওয়ার আগে বিজ্ঞানী ড্যানিয়েলি এবং ডেপসন স্যান্ডউইচ মডেল দিছিল। কি মডেল? আচ্ছা, স্যান্ডউইচ মানে কি? উপরেও পাউরুটি, নিচেও পাউরুটি, মাঝখানে হিজিবিজি, এগুলো যেগুলো থাকে আর কি, অনেক কিছু থাকে না, হিবিজিবি থাকে। আচ্ছা, উপরেও পাউরুটি, নিচেও পাউরুটি, সেম জিনিসটাই। কথা বুঝো, ফ্লুইড মোজাইক মডেল দেওয়ার আগে ড্যানিয়েলি ও ডেপসন স্যান্ডউইচ মডেল দিছিল। স্যান্ডউইচ মডেলে ওরা কি বলছিল দেখো, বোর্ডে দেখো তো। ড্যানিয়েলি ও ডেপসন বলছিল প্রোটিনগুলো উপরে আর নিচে আছে, মাঝখানে ফসফোলিপিড বাইলেয়ার, প্রোটিন এখানে এরকম 2 স্তর জুড়ে অথবা মাঝখানে ঢুকানো থাকবে, এরকম না। প্রোটিন কিছু উপরে আর কিছু কি ওদের মতে, মানে ড্যানিয়েলি ও ডেপসনের মতে, ওদের মতে মডেলটাকে এরকম ছিল। দেখো তো, ওরা যে মডেলটা দিছিল, এই প্রোটিনগুলো শুধু উপরে আর এই জায়গায়, এই যে দেখো উপরে আর নিচে প্রোটিন, ওদের মতে আর কি। ড্যানিয়েল ও ডেপসনের মতে এগুলো কি? এগুলো হচ্ছে প্রোটিন। প্রোটিন কোথায়? তাহলে আর মাঝখানে ফসফোলিপিড কি? বাইলেয়ার। মাঝখানে ফসফোলিপিড কি? আচ্ছা, আর ফ্লুইড মোজাইক মডেলের সাথে এটা পার্থক্য কি? সেম জিনিসটা। এই বড় দেখো, এগুলো কি? ফসফোলিপিড কি? বাইলেয়ার। এটা এই ফসফোলিপিড কি? বাইলেয়ার। বড় দেখো, ফসফোলিপিড বাইলেয়ার, মাঝখানে ফসফোলিপিড বাইলেয়ার, উপরে আর নিচে কি? প্রোটিন। ওরা কি বলছে প্রোটিন কিছু মাঝখানে ঢুকানো থাকবে, কিছু উভয়স্থ জুড়ে থাকবে, নাকি সবগুলো বাইরে থাকবে বলছে? কে বলছে? ড্যানিয়েলি ও ডেপসন। তো এই মডেলটাকে নাম কি হয় বলো তো? স্যান্ডউইচ মডেল। কি মডেল?
প্রোটিন কি এখানে ওদের মতে প্রোটিন কয় প্রকার? সেটা পেরিফেরাল প্রোটিন, বাইরে থাকবে। কি প্রোটিন বলো তো? কি রে দাগগুলো কোথায় গেল? কি প্রোটিন বলো তো? পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন তার মানে সেগুলো কোথায় থাকবে? বাইরে। আচ্ছা তোমরা কি এই মডেলটা বুঝছো? স্যান্ডউইচ মডেল বুঝছো? উপরে কি প্রোটিন আর নিচে কি প্রোটিন, আর মাঝখানে কি বলো তো? ফসফোলিপিড বাইলেয়ার। মাঝখানে কি বলো তো? ফসফোলিপিড বাইলেয়ার। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আরেকটা মডেল আছে ইউনিট মেমব্রেন। বলছে এই দেখো যত বায়োলজিক্যাল মেমব্রেন আছে শরীরে, যত মাইটোকন্ড্রিয়ার আবরণ বলো, নিউক্লিয়াসের আবরণ বলো, সব কিছুর আবরণে ফসফোলিপিড বাইলেয়ার, আর মাঝখানে মাঝখানে কী থাকবে বলো তো? স্থানে স্থানে কী থাকবে? প্রোটিন। যে কোনো কিছুর আবরণ বায়োলজিক্যাল মেমব্রেন, যে কোনো বায়োলজিক্যাল মেমব্রেন, সেটা মাইটোকন্ড্রিয়ার আবরণ হোক, নিউক্লিয়াসের আবরণ হোক, কী দিয়ে তৈরি? ফসফোলিপিড বাইলেয়ার। আর কী দিয়ে তৈরি? প্রোটিন। তোমরা কি পারবা কোষ ঝিল্লি? তাহলে কোষ ঝিল্লি কোষ প্রাচীর হয়ে গেছে। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিকটা আমি রেকর্ড করে দিয়ে দিব। তো তোমরা তাহলে কালকে যারা সকালের মধ্যে, তাহলে আমরা এখন একটু দেখি কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের বিভিন্ন অবস্থা। প্লাজমা মেমব্রেন বিভিন্নভাবে থাকতে পারে, বিশেষ করে 4 রকম ভাবে প্লাজমা মেমব্রেন থাকে। এক হচ্ছে মাইক্রোভিলাই, 2 ফ্যাগোসাইটিক ভেসিকল, 3 প্লাজমোজোম, 4 হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। তো একটু করে আলোচনা করি। প্রথমে আসো মাইক্রোভিলাই। আমরা জানি মাইক্রো মানে ছোট, আর ভিলাই মানে আঙ্গুলের মতো বিক্ষেপ। এই দেখো আমি 2টা কোষ আঁকলাম। এই একটা কোষ মনে করো আমার ত্বকের কোষ, আর এটা হচ্ছে আমার ক্ষুদ্রান্তের একটা কোষ। দেখো ক্ষুদ্রান্তের কোষগুলার এই কোষঝিল্লিটা ভাঁজ হয়ে আছে, দেখছো? ভাঁজ হয়ে আছে কারণ ক্ষুদ্রান্ত হজমা খাদ্যগুলো শোষণ করে। তো শোষণ তলটা বাড়ানোর জন্য ওরা ভাঁজ হয়ে থাকে। ভাঁজ হয়ে থাকলে কি হয় জানো? এই কোষঝিল্লিটার আয়তন বাড়ে। দেখো না, এই কোষঝিল্লিটার আয়তনের তুলনায় এই যে ভাঁজ হয়ে আছে এটার আয়তন বেশি, মানে শোষণ তলটা একটু বেশি থাকে। হ্যাঁ, তাহলে শোষণ তল বাড়ানোর জন্য, এই যে শোষণ তল বা ক্ষরণ তল বাড়ানোর জন্য কোষঝিল্লিটা ভাঁজ হয়ে থাকে, তখন এই কোষঝিল্লির এই রূপটাকে বলা হয় মাইক্রোভিলাই। তাহলে কোনো কোনো প্রাণী কোষের মুক্ত প্রান্তে সূক্ষ্ম আঙ্গুলের মতো বিক্ষেপ, এই যে এরকম দেখো আঙ্গুলের মতো বিক্ষেপ, এগুলোর নাম হচ্ছে মাইক্রোভিলাই। আর এগুলোর সাহায্যে কোষের শোষণ ও ক্ষরণতল বৃদ্ধি পায়। ফ্যাগোসাইটিক ভেসিকল আসো অনেক সময় প্লাজমা মেমব্রেন কঠিন বস্তু বা খাদ্য কণাকে গ্রহণ করার জন্য। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে কোষ ঝিল্লি, ও একটা কঠিন বস্তুকে গ্রহণ করবে। এই যে একটা গহ্বর তৈরি করছে, দেখছো? কঠিন বস্তুকে গ্রহণ করার জন্য একটা গহ্বর তৈরি করছে। এই যে দেখো এটা হচ্ছে কঠিন বস্তুটা। এই কঠিন বস্তুটাকে গ্রহণ করার জন্য একটা গহ্বর তৈরি করছে, তখন এটাকে বলা হয় ফ্যাগোসাইটিক ভেসিকল। হ্যাঁ, কঠিন বস্তুকে গ্রহণ করার জন্য সে একটা গহ্বর সৃষ্টি করে, তখন এটাকে বলা হয় ফ্যাগোসাইটিক ভেসিকল। এরপর আসো পিনোসাইটিক ভেসিকল। প্লাজমা মেমব্রেনে কোথাও কোথাও অতি ক্ষুদ্র খাঁজ সৃষ্টি হয়, ওই খাঁজ দিয়ে পানি বা অন্য কোনো তরল প্রবেশ করে। ওই দেখো এটা হচ্ছে একটা মনে করো কোষ। এই কোষের মধ্যে সূক্ষ্ম কতগুলো ফাটা স্থান বা খাঁজ সৃষ্টি হয়েছে। ফাটা স্থান বা খাঁজ, এই খাঁজগুলো দিয়ে পানি প্রবেশ করে, তরল প্রবেশ করে, তখন এই খাঁজগুলোকে বলা হয় বা এই গহ্বর গুলোকে বলা হয় পিনোসাইটিক ভেসিকল। পিনোসাইটিক ভেসিকল। তাহলে প্লাজমা মেমব্রেনে কোথাও কোথাও অতি ক্ষুদ্র খাঁজ সৃষ্টি হয়, এই খাঁজ দিয়ে পানি বা তরল প্রবেশ করে, এগুলোকে বলা হয় পিনোসাইটিক ভেসিকল। আশা করি বুঝছো। ডেসমোজোমটা বাকি আছে। ডেসমো মানে হচ্ছে সংযোগকারী। সংযোগকারী, সোম মানে বস্তু, সংযোগকারী বস্তু। দেখো এই একটা কোষ, এই আর একটা কোষ, 2টা কোষ আঁকতেছি আমি। মনে করো এটা একটা কোষ আঁকলাম, আর এখানে আরেকটা কোষ আঁকলাম। এই যে 2টা কোষের মাঝখানে, হ্যাঁ, কতগুলো টনোফাইব্রিল নামক সুতা যুক্ত, টনোফাইব্রিল নামক, এই যে এখানে একটা গোলাকার বস্তু দেখছো, এখানে একটা গোলাকার বস্তু, আর এই বস্তুগুলোর সাথে কতগুলো সুতা থাকে, টনোফাইব্রিল। তাহলে টনোফাইব্রিল সুতাযুক্ত এই গোলাকার বস্তুগুলোর নাম ডেসমোজোম। এই ডেসমোজোমের কারণে একটা কোষ আর একটা কোষের সাথে চাপ টান মানে সৃষ্টি হয় না। একটা কোষের সাথে একটা কোষ ধাক্কা খেলেও কোষগুলোর মধ্যে ক্ষতি হয় না। হ্যাঁ, ধাক্কাটা কার উপর দিয়ে চলে যায়? ডেসমোজোমের উপর দিয়ে। হ্যাঁ, কোনো কোনো স্থানে টনোফাইব্রিল নামক ফিলামেন্ট যুক্ত বা সুতাযুক্ত বৃত্তাকার পুরো অংশটার নাম হচ্ছে কি বলতো? ডেসমোজোম। আশা করি বুঝছো। তাহলে আমরা কোষঝিল্লির 4টা অবস্থা এটা পারলাম। আর হচ্ছে কোষঝিল্লির রাসায়নিক গঠন এত বেশি ইম্পর্টেন্ট না, একবার পড়ে নিও। প্রোটিন আছে, লিপিড আছে, কার্বোহাইড্রেট আছে, এনজাইম আছে। এই এমসিকিউটা মাথায় রাখবা। কোষঝিল্লির শুষ্ক ওজনের 75 ভাগই লিপিড। কোষঝিল্লির শুষ্ক ওজনের 75 ভাগই লিপিড। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ বলি, 75 ভাগই। আহ এই এমসিকিউটা একটু বলি। তো এখানে এই যে দেখো এই কোষঝিল্লির মধ্যে এগুলো তো লিপিড, তাই না? আমরা তো দেখছি একটু আগে, এগুলো তো লিপিড। আর লিপিডের মধ্যে কে থাকে বলো তো? প্রোটিন। তো এখন লিপিড গুলো কি হিসেবে থাকে? ফসফেট লিপিড হিসেবে থাকে, ফসফোলিপিড এভাবে থাকে। এই ফসফেট মাথা আছে,
আর এটা হচ্ছে লিপিডটা, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল মিলে লিপিড, আর এদের মধ্যে ফসফেট মাথা আছে। তো তাহলে এগুলো তো ফসফোলিপিড হিসেবে থাকে, তাই না? এগুলো তো ফসফোলিপিড হিসেবে থাকে। তো লিপিড মানে কোষ ঝিল্লিটাকে শুকাইলে এর 75 ভাগই লিপিড, শুষ্ক ওজনের 75 ভাগই লিপিড। লিপিড গুলো ফসফোলিপিড হিসেবে থাকে। ইতিমধ্যে 5 ধরনের ফসফোলিপিড শনাক্ত করা হয়েছে, তার মধ্যে সরলটার নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, সরল লিপিডটার নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। আর জটিল প্রকৃতির যেগুলো আছে, জটিল প্রকৃতির বাকি 4টা হচ্ছে জটিল। একটা হচ্ছে সরল, এর নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, আর বাকি 4টা হচ্ছে জটিল। তাহলে কোষঝিল্লিতে 5 ধরনের ফসফোলিপিড পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে সরল ফসফোটাইডিক অ্যাসিড, আর অন্য 4টা হচ্ছে জটিল। জটিল ফসফোলিপিডের মধ্যে সবচেয়ে লেসিথিনটা বেশি পাওয়া যায় আর কি, লেসিথিনটা হচ্ছে প্রধান। এই জিনিসটা মাথায় রাখবা এই এমসিকিউ গুলা। আমরা তো ফ্লুইড মোজাইক মডেল পড়ছি, এর আগে স্যান্ডউইচ মডেলও পড়ছি। স্যান্ডউইচ মডেলটা একটু দেখো তো, এই ছবিটা, মাঝখানে ফসফোলিপিড বাইলেয়ার, উপরেও প্রোটিন নিচেও প্রোটিন। হ্যাঁ, ড্যানিয়েল ড্যাপসন বলছে উপরেও প্রোটিন থাকবে নিচেও প্রোটিন থাকবে, মাঝখানে ফসফোলিপিড বাইলেয়ার, এটা হচ্ছে স্যান্ডউইচ মডেল। আর ইউনিট মেমব্রেন কে বলছে বলতো? ইউনিট মেমব্রেন রবার্টস, বিজ্ঞানী রবার্টস বলতেছে কি, ফসফোলিপিড বাইলেয়ার আর প্রোটিন, এই ফসফোলিপিড বাইলেয়ার আর প্রোটিন দিয়ে বায়োলজিক্যাল সব মেমব্রেন গঠিত। মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন বলো, গোলজি বডির মেমব্রেন বলো, সবকিছুর মেমব্রেন ফসফোলিপিড বাইলেয়ার আর প্রোটিন দিয়ে গঠিত। এই জন্য এই এই ফসফোলিপিড বাইলেয়ার আর প্রোটিন দিয়ে তৈরি আবরণকে ইউনিট মেমব্রেন বলা হয়। আশা করি সব পারবা, আশা করি পরিস্থিতিতে কোনো সমস্যা হবে না।